তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন। তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা, এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে। সে মামলা কোন সময় সত্য মামলা হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো। বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেখেছেন না আপনি? অযথা একটা মানহানির মামলা, আচ্ছা যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন। আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়। আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল, আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যে মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যে মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়া মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি। আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি। সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল, তো এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, বা যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম, মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানাল কোড আছে, এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেই সব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলেই হয় যে ভাই, যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না। আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি। আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন, এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্সের মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই, যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই। সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডি নাই কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে, আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি, ভারত সরকার উনাকে অতিথি হিসাবে গ্রহণ করেছেন, অতিথি হিসাবে বরণ করেছেন, এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে, এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, যিনি তিনি যেহেতু আশ্রয় আছেন, এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে, মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের তো মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি আহ, চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন? সেই নিরাপত্তা দেওয়ারও তো বিষয় আছে, যে ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন, ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো
বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকলে করে থাকতে পারে, অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, আর রয়টারের কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। যে আবার কেউ কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন, ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি উনি শেষ পর্যন্ত দেশে আসেনও, তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে দেশ আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন? সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনা হবে, তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত, ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন করা, প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তিনি তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা। এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল, কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি। সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠায় নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোনো দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। তো শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে। বাট পথ আছে, আপনি আসতে বাধা নাও দিতে পারেন, আপনি আবার বাধা আমি দিতে পারেন। এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না।
তাহলে আপনি এখন যে তাকে প্রত্যর্পণ চাচ্ছেন, তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না? সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। চর্চিত বিষয় কোর্ট কিভাবে তৈরি হয়েছিল, কারা ছিলেন, কারা আইনজীবী ছিলেন, কারা বিচারক ছিলেন, তাদের আদৌ যোগ্যতা আছে কিনা বিচারপতি হওয়ার, এসব প্রশ্ন তো আছেই। ফলে আমার মধ্যে কথা হচ্ছে, প্রত্যর্পণ হতে পারে এক, যদি ওই শর্তগুলো যদি বাংলাদেশ সরকার মানে। এক, তার জীবনহানি হবে না, জীবনের কোনো সংশয় থাকবে না, আর ন্যায় বিচারের সুযোগ দিতে হবে। এটা যদি বাংলাদেশ সরকার লিখিতভাবে জানান, তাহলে কিন্তু ভারত সরকারকে বিচার করে দেখতে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ সরকার যে লিখিত এরকম কমিটমেন্টে যায়। হ্যাঁ, লিখিত দিতে হবে না, ভারতকে লিখিত দিতে হয়েছিল পর্তুগাল সরকারের কাছে যে আমরা তাকে ফাঁসি দেবো, বিচারে ফাঁসির আদেশ হলেও ফাঁসি দেবো। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে শেখ হাসিনার মতামতের একটা বিষয় নিশ্চয়ই থাকবে। শেখ হাসিনার মতামত আছেন, তিনি কিন্তু, আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে সম্প্রতি যে সমস্ত তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তার প্রধান কথাই হচ্ছে তিনি দেশে ফিরতে চান। দেশে ফিরে কি করবেন সেটা তিনি কিন্তু ইন্টারভিউতে বলছেন না। তিনি দেশে ফিরে রাজনীতিতে নামবেন, ভোটে দাঁড়াবেন, এসব কথা বলছেন। ও যে নিজের জন্মস্থানে তিনি ফিরতে চান, হয়তো গোপালগঞ্জে ফিরতে চান, টুঙ্গিপাড়ায় যেতে চান, কিন্তু ফিরলে তো তাকে এখন এখন বর্তমানে যে অবস্থা রয়েছে, সে অবস্থায় তো এরকম কোনো যদি আলাপ আলোচনা করে কোনো স্থির না হয় যে তাকে একটা যথাযোগ্য মর্যাদা না দিয়ে তাকে যেখানে রাখা, আশ্রয়স্থল দেওয়া, আশ্রয় দেওয়া, এবং তার একটা বিচারের ব্যবস্থা করা, সেটা তো অন্য বিষয়। সেটা তো বাংলাদেশ সরকার এমন তো কোনো কথা কিন্তু বলছে, তারা বলছেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যেটা বলছেন না সেটা হচ্ছে যে আমরা তাকে ফাঁসি দেবো না, সেটা মুখে বলছেন না। এই প্রশ্নটা সাংবাদিকদের করা উচিত। প্রত্যর্পণ চুক্তি অনুসারেই ফেরত হতে পারে, কিন্তু আপনি ফাঁসি দিলে সেটা ফেরত হয় না। তাহলে কি ফাঁসিটা বাদ দিয়ে অন্য কোনো বিচারের কথা বলছেন? এটা কি ভারতকে জানিয়েছেন? দাদা, জি, সেই ক্ষেত্রে মানে এই বিষয়ে কি ভেতরে ভেতরে কোনো কিছু আগাচ্ছে বলে আপনার ধারণা? দেখুন, ভেতরে ভেতরে যদি হয়েই থাকে, আহ, একটা তো নিশ্চয়ই আমার নিজের সন্দেহ, মানে তার কোনো প্রমাণ নেই। তুমি জানেন যে কতগুলো মানুষ, কতগুলো নেতা যখন খুব জোর দিয়ে কিছু কথা বলে, সেটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সিকে সেটা শোনানোর জন্য, কিন্তু আদতে কি তিনি সেটা করছেন? তাকে দেখাতে হয় প্রচন্ড ভারত বিরোধিতা, তাকে দেখাতে হয়। এই প্রসঙ্গে তো আপনাকে অন্য একটা কথা বলি, মানে যে সঙ্গে যোগ আছে, যোগসূত্র আছে, সেটা হচ্ছে যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা অন্য স্তরে, মানে কূটনৈতিক চ্যানেলেই যদি বলেন, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি কথা হচ্ছে, বিশেষ করে তারেক রহমানের চীন মালয়েশিয়া সফর নিয়ে। সেক্ষেত্রে তাদের একটা বক্তব্য আছে, বক্তব্যটা ভারত সরকার কিন্তু স্বীকার করে। সেই বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে ডিপ্লোমেসি করতেন, সেই ডিপ্লোমেসি তো বিএনপি সরকার একই রকম করবেন, তাহলে তারা আলাদা দল কেন, আলাদা কেন? শেখ হাসিনা আগে ভারতে গেছেন, পরে চীনে গেছেন, সেক্ষেত্রে ইনি আগে চীনে যাবেন, পরে ভারতে আসবেন, এবং আসতে তাকে হবেই। এ বিষয়ে তিনি যাই করুক, আসতে হবেই, এবং ভারত ছাড়া সম্ভব নয়, ভারতেরও সম্ভব নয়, বাংলাদেশেরও সম্ভব নয়। এগুলো হচ্ছে ওখানকার মানুষকে একটু সন্তুষ্ট রাখার জন্য এসব করা, যেমন একটা ভাব দেখানো যে আমরা, এটা ঘটনা শেখ হাসিনা থেকে ভিন্ন পথে চলছে, সেটা ঠিক কথা। ফলে সেই কারণে আমরা যেটা শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, নিশ্চিতভাবে তারেক রহমান ভারত সফর করছেন, এবং সেটা সময়টা ঠিক হয়নি। কারণ কিন্তু তাহলে এই যে কথা বলছেন, এই কথাগুলো যে ভারত বিরোধী এত কথা কিছু মন্ত্রীরাও বলেন, হচ্ছে এটা তাদের কনস্টিটিউয়েন্সির জন্য। ভারতেও তো এরকম অনেক মন্ত্রী আছে, অনেক কিছু বলতে হয়, তারা বলেন। সেটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্সিকে দেখা, আর একটা বাইরে ডিপ্লোম্যাটিক একটা রিলেশন রাখা, দুটো দু স্তরে চলে আসে। ফলে আপনি যেটা বলছেন নেপথ্য থেকে কিছু হচ্ছে, আমি খুব অবাক হব না নেপথ্যে কোনো আলোচনা চলবে।
দাদা, আওয়ামী লীগ তো বাংলাদেশে কার্যক্রম সে অর্থে চালাতে পারছে না, এটা আমরা জানি। কিন্তু ভারত থেকে ধরেন শেখ হাসিনা যে ইন্টারভিউ দিচ্ছেন, প্রচুর ইন্টারভিউ, এবং এনডিটিভির মতো চ্যানেলে ওনার ইন্টারভিউ যাচ্ছে, এইটাও কি ভারত সরকারের সাথে কোনো ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে? কারণ শেখ হাসিনাকে দেখা যায় না, দেখা যায় না, এটা একটা বড় ব্যাপার। এবং তিনি প্রকাশ্যে আসেননি 5 আগস্টের পরে, আর তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কিন্তু ইন্টারভিউ গুলো দিচ্ছেন, ইউনূস আমলে তো এগুলো না দেওয়ার জন্য একটা ভারতের কাছে একটা চাপ বলি বা একটা অনুরোধ বলি ছিল। এখন যদিও বিএনপি সরকার সেটা নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু এর পেছনে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতের সাথে আওয়ামী লীগের? না, আন্ডারস্ট্যান্ডিং বলতে এটুকুই আছে যে তিনি তো অপরাধী নন, তিনি তো বন্দী নন, তাকে তো বন্দি করে রাখা হয়নি। তিনি একজন মুক্ত বাংলাদেশী নাগরিক। হ্যাঁ, এটা ঘটনা। তার জীবনের নিরাপত্তার কারণেই, আর ক্রমাগত আপনি দেখছেন তো যে আপনাদের ওখানে কত কালোকে একটা বলেছে, কোন একটা জঙ্গি নেতা, যে তাকে ওখানে খুন করে দেওয়া হবে। আমার তো মনে হয় তারেক রহমান সরকার উচিত এক্ষুনি তাকে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে জিজ্ঞেস করা দরকার যে এরকম কেন কথা সে বলছে, যেগুলো গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার তো জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে, ফলে সেই কারণে তার চলাফেরার ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ আছে। কিন্তু তিনি কি করবেন, তিনি, এটা তো প্রথম কথা হচ্ছে, ভারত তো বাংলাদেশ নয়। ভারতের সাংবাদিকের মুখ বন্ধ রাখতে পারেন, সাংবাদিককে লিখতে বারণ করতে পারেন, সবই করতে। এমনকি এখানে আমি বলছি, আপনি হয়তো শুনলে অবাক হতে পারেন, যে আমাদের শেখ হাসিনার যখন ক্রমাগত ইন্টারভিউ বেরোচ্ছিল এবং বেরোচ্ছে লাগাতার, তখন এখানকার হাই কমিশন থেকে এরকম উষ্মা প্রকাশ করা হয়েছে সেই সব সংবাদ মাধ্যমের কাছে, যে শেখ হাসিনার ইন্টারভিউ তো আপনারা ছাপছেন, তা আমরা কি ছাপবো, ভারতীয় মিডিয়া কি ছাপবে, সেটা কি বাংলাদেশের হাই কমিশন ঠিক করে দেবে না বাংলাদেশের সরকার ঠিক করে দেবে? আমরা কি বাংলাদেশের কি অন্তর্গত কোনো রাষ্ট্র? এখানে স্বাধীনতা আছে সকলের। তারা, আমরা প্রধানমন্ত্রীরও সমালোচনা করতে পারি, এবং এখানে যারা আছেন তাদের মিডিয়ার কাছে তো শেখ হাসিনা একটা আকর্ষণীয় বিষয়। এখানে তো মিডিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। আচ্ছা, এনডিটিভি পেলো, আমরা কেন পেলাম না, আমরা কেন পাইনি? পরের দিন এডিটোরিয়াল মিটিং এ তাদেরকে ধমকাচ্ছে এডিটর, এনডিটিভি পেয়ে গেল, তুমি টাইমস নাও, তুমি রিপাবলিক টিভি পেলে না, কি ব্যাপার, তোমার ব্যর্থতা, তুমি তারা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে আবার একটা ইন্টারভিউ। আর তিনি সময় 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 বুঝে ইন্টারভিউ দেন। এবং ইন্টারভিউটা দেওয়ার একটা কারণ ছিল, যেটা যেটা শুরু হয়েছিল, যেটা যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, এই দিবসে বলতে তিনি একটা সাইন্ড আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটা আমিও পেয়েছিলাম, আমিও আমার মতো আমার গণমাধ্যমে আমি ছাপিয়েছি। সেটার ভিত্তিতেই তিনি কেউ কেউ, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের কাগজে পুরো আর্টিকেলটা ছাপা হয়েছে, এবং বাংলাতে ছাপা হয়েছে কিছু জায়গায়। আর আপনার ওই, তারপরে এনডিটিভি সেটা হয়তো কথা বলে নিয়েছে তার সঙ্গে, যে এটাকে তারা ইন্টারভিউ, কারণ ওই যে সাইন্ড আর্টিকেল, সেই আর্টিকেলটার সঙ্গে ইন্টারভিউটার কিন্তু খুব একটা ফারাক নেই, একই বিষয়। ফলে এখানে ভারত সরকার তো আপত্তি করতে গেলে তো ভারত সরকারকে আপত্তি করতে হবে ভারতীয় মিডিয়াকে, যে ভাই তুমি শেখ হাসিনা ইন্টারভিউ নেবে না, এরকম তো কিছু বলেন। ফলে এটা তো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় কিছু না। আর আমি তো এখনো বলছি, আবারও বলছি, দেখুন, অভিজ্ঞতা থেকে বন্ধু শত্রু চেনা যায় না। 15 বছরের অভিজ্ঞতা তো ভারতের কাছে সুখকর ছিল না। তিনি জঙ্গিদের কড়া হাতে দমন করেছিলেন, বাংলাদেশের জমি ভারত বিরোধীকে যে ব্যবহার করতে দেননি, এবং সেটাকে তারা প্রচার করলেন যে এটাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার বিষয়। কিন্তু একটা হাস্যকর ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। সেই কারণেই কিন্তু ওই তারেক রহমান সরকার একটু সতর্ক, তার বিরুদ্ধে আবার অভিযোগ না ওঠে যে তিনি ভারতের কাছে আত্মসমর্পণ করছেন। সেজন্য একটু ভারতের ব্যাপারটাকে একটু রয়ে সয়ে করতে চাই, এটুকুই বলতে পারি। একটা প্রশ্ন কিন্তু দাদা আমাদের দেশে উঠে, যে এই যে বলা হয় যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, সমানে গোলামি চুক্তি করেছে, কিন্তু ইউনূস তো তার এই 18 মাসের শাসনে একটাও দেখাতে পারলো না। ইভেন আসিফ নজরুল বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তার একজনকেও তারা ফেরত পাঠায়নি। বাংলাদেশে এটা বিস্তর আলোচনা আছে, মানে এরকম একটা। আমি কিন্তু তাদের কথা বলবো না, আমি বর্তমান সরকারও যেটা আছে তারাও সেই চুক্তিগুলো প্রকাশ করে দেখাক না, তারাই বা প্রকাশ করছেন না কেন? বা বাংলাদেশের সাংবাদিকরা কেন তাদের প্রশ্ন করছেন না?
আসলে চুক্তিগুলো প্রকাশ করে দেখান, কারণ অনেকগুলো চুক্তি তো ওয়েবসাইটে অ্যাভেলেবেল। গঙ্গা চুক্তি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, আপনি দেখতে পারেন কি লেখা আছে সেখানে। সব চুক্তি হয়তো প্রকাশ্যে হয়তো আসেনি, প্রকাশ করা হয়নি, তো ওনারা বলছেন যে চুক্তিগুলোতে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি বলবো সবচেয়ে আগে ওরা যেটা দেখান, প্রকাশ করুন, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি, সেটা দেখান। আর ভারত বাংলাদেশ সমুদ্র সীমানা চুক্তি, সেই দুটো চুক্তি প্রকাশ করুন, সাহস থাকে যদি। সাহস নেই, দেখাতে পারবেন না, কারণ স্থল সীমান্ত চুক্তিতে ভারত 10,000 একর জমি বাংলাদেশকে দিয়েছে। সমুদ্র সীমানায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিল, ভারত তার প্রতিবাদ করে, তাতেও বেশি এলাকা পেয়েছে। ফলে আগে প্রথম উচিত হচ্ছে 1996 সালের গঙ্গা চুক্তি এবং এই দুই স্থল সীমান্ত চুক্তি এবং সমুদ্র সীমানা চুক্তি, যেটাকে মাইল ফলক বলা হয় দুই দেশের সম্পর্কে, এই দুটো প্রকাশ করে দেখান, যেখানে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছিল ভারতের কাছে। দাদা, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো তারেক রহমান সরকার আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো আমাদের কাছে ঠিক খোলাসা না, যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে একটু বুঝতে, কোথায় মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় হ্যাঁ ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ভালো বা খুব খারাপ, কোনোটাই কেন যেন বলতে পারছি না। ভারত বাংলাদেশের তারেক রহমান সরকার আসার পর বিপদে ডিজেল দিয়েছে, তেল দিয়েছে, তারপর আপনারা ভিসা উন্মুক্ত করে দিয়েছেন, যেটা বাংলাদেশের মানুষের কাছে সাংঘাতিক প্রত্যাশিত ছিল। এটার প্রমাণ হলো যে প্রতিদিন লাখ দেড় লাখ মানুষ ভিসার অ্যাপ্লিকেশন করছে। আপনারা যে এটা দিচ্ছেন, এটা কি কোনো স্ট্র্যাটেজি আপনাদের, যে না বাংলাদেশ থেকে পাই না পাই কম পাই, অথবা দিয়ে আমরা আগে পথ ক্লিয়ার রাখলাম যে আমরা তো তোমাদের সব দিয়েছি, তোমরা এই করছো? কারণ বাংলাদেশ তো পাকিস্তানের প্রতি অনেক ক্ষেত্রেই, পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু আগের চেয়ে, শেখ হাসিনা সরকারের সময় যা ছিল, তারেক রহমান সরকারের সময় তার চেয়ে আরো বেটার জায়গায় পাকিস্তানের সাথে সম্পর্কটা, এবং আপনাদের দু দেশের মধ্যে বীরত্ব সবাই জান। না, সেক্ষেত্রে এটা দেখুন, এটা ঘটনা। আমরা আগে ভারত বাংলাদেশিদের বছরে 16 লক্ষ ভিসা দিত, আর এখন আমার ধারণা 16 দিনে 16 লক্ষ আবেদন জমা পড়ছে। যারা হুমকি দিয়েছিল, বলেছিল ভারতের ভিসা বয়কট করুন, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানানো দরকার, তারা সেই চরমপন্থীদের আহ্বান উপেক্ষা করেছে। এটা একটা বড় সিগন্যাল সেই চরমপন্থীদের জন্য। চরমপন্থীদের কেউ কেউ তো আপনার ছবিও দেখেছেন, আবার জামায়াত ইসলামের বাড়ি পরিবাররা হাই কমিশনকে আবেদন করছে তিনি যেন যেতে পারেন মেডিকেল ভিসার জন্য। আমি যদি বলি, ভারত এবং পাকিস্তান দুদেশই, ধরুন যদি বাংলাদেশ সরকার এরকম একটা ঘোষণা করে, আপনারা চাইলে পাকিস্তানে যান, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ভিসা টিসা উন্মুক্ত, আর ভারতে যান, কোনো আপত্তি নেই, আপনি দেখবো কজন পাকিস্তানে যায়? যাবেই না কেউ, যাবেই না কেউ। পাকিস্তান, আচ্ছা পাকিস্তানে গিয়ে করবে কি বলুন তো? পাকিস্তানে গিয়ে জঙ্গিদের হাতে পড়বে, রোজ বোমা বিস্ফোরণে 40 জন মারা যাচ্ছে, আপনার যে প্রাণ সংশয় হবে না তার গ্যারান্টি। ভারতে তো এরকম নিরাপদ যেরকম জায়গা তো পাবেন না। কলকাতা হাতের কাছে, তার ভাষা এক, খাওয়া দাওয়া এক, সংস্কৃতি এক, সেখানে তো মানুষ পাগল যাওয়ার জন্য। আপনাদের ওখানে আগেও ঈদের সময় বা বাড়িতে শাদী হলো, তার বিয়ের বাজারটা হতো কিন্তু কলকাতাতে। তাহলে এত সস্তায় এত নিয়ে আপনি চট করে, কয়েকদিন আগে তো ফেসবুকে দেখলাম যে একজন লিখেছেন যে আমি মানে বেনাপোল সীমান্তে এলাম, তারপরে ওখান থেকে একটা 20 টাকা দিয়ে অটো রিক্সা ধরে সিএনজি ধরে স্টেশনে এলাম, আর 50 টাকা দিয়ে কলকাতা এলাম, খরচ হলো 70 টাকা। আপনি পাকিস্তানে যেতে পারবেন 70 টাকা? তো এইরকম একটা যে সুবিধা, ভৌগোলিক যে সুবিধা, এবং ভৌগোলিক সুবিধার কারণেই কিন্তু বাংলাদেশিদের চাহিদা বাংলাদেশে। আমি বলছি না যে তাদের সকলে ভারতের প্রতি প্রেম জেগে উঠেছে, আমি যেরকম বলছি, কিন্তু তাদের যে বাস্তবিক সুবিধাটা, চিকিৎসার জন্য সেখানে উন্নত মানের হসপিটাল রয়েছে, ভালো ভালো ডাক্তার আছে, তাদের কাছে চিকিৎসা করতে গেলে সকলেই, আপনাদের ওখানে যতই স্বাস্থ্য পরিষেবা যাই হয়ে থাক, সবাই চিকিৎসার জন্য বিদেশে যান। আর যাদের অতিরিক্ত অর্থ আছে তারা সিঙ্গাপুর যান, তাই না? আমি শুনিনি কেউ পাকিস্তানে চিকিৎসার জন্য গেছে। আমি এরকম তো কোনো এখনো একটা উদাহরণ বলতে পারবে না কেউ চিকিৎসার জন্য পাকিস্তানে গেছে। নেই, এখন জোর করে পাকিস্তান কিছু স্কলারশিপ দিচ্ছে শিক্ষার জন্য,
আমি দেখতে চাই কতজন সেই স্কলারশিপ নিয়ে গেলেন। জনা ৫-৬ গেছেন, এটা আমি শুনেছি। কিন্তু পাকিস্তানে যাওয়াটা তো একটা অসম্ভব না, আপনাকে তো অনেক ঘুরপাতে যেতে হবে, বিমান ভাড়া প্রচুর। আর আপনি এখানে পদ্মা সেতু পেরিয়ে যেই আসবেন খুলনা দিয়ে সীমান্ত। ছিলাম, আমি তথ্যগুলো সংগ্রহ করা নিজের একটা আগ্রহ ছিল। তো ওই 46-48 জনের উপরে পরিবারগুলো দাবি করে নাই তাদের স্বামী বা বাবা মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে, এখনো দাবি করেনি। তাহলে যদি এরকম ভাবে যদি সংখ্যাটাই এরকম হয় 46-48, সেখান থেকে 32টা কিন্তু একটা বড় ফারাক। তো এই তথ্যটা কিন্তু আওয়ামী লীগ ব্যাপকভাবে স্প্রেড করানোর চেষ্টা করেছিল। এবং দেখেন, 48 জন পুলিশ মৃত্যু কিন্তু স্বাভাবিক ঘটনা না, 46 জন না, 10 জন পুলিশ মারাও কোনো স্বাভাবিক ঘটনা না। এবং যে পুলিশটা নির্দোষ তার গায়ে হাত দেওয়াও কোনো স্বাভাবিক, চাকরি করে, সার্ভিস করে, ঠিক আছে। কিন্তু এই যে ভুল তথ্যগুলো দিয়ে আপনার হলো জুলাই আন্দোলনকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ, এটা সবচেয়ে একটা অনুচিত কাজ। প্রথমত ইতিহাসের প্রত্যেকটা ঘটনা মেনে নিতে হয় যে এইটা আমাদের ভুল হয়েছিল। জামাত যেরকম মানতে চায় না যে 71 সালে তারা ভুল করেছিল, তারা তাদের লোকেরা রাজাকার, তারা আল বদর আল শামস, মানুষ গণহত্যাকারী। অবশ্যই আওয়ামী লীগের চেয়ে জামাত হাজার গুণ বেশি অপরাধী, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ, ঠিক আছে। যাদের মাথা উঁচু করে রাস্তায় চলারই উচিত না, তারা এখন বলে, তারা যে স্লোগানটা দেয় যে 1 2 3 4, তারপরে কি যেন যারা বলি রাজাকার তারা বাংলা ছাড়, এরকম একটা বক্তব্য শুনলাম, যারা বলি রাজাকার তারা এবার বাংলা ছাড়। তো এই ধরনের স্লোগান দেয়, তাহলে রাজাকারকে আমরা রাজাকার বলবো না, আল বদরকে আল বদর বলবো না? গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে যুদ্ধ অপরাধী রাজাকার হয়েও যদি তাদের মতামত যদি প্রাধান্য পায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী, যে রাজাকাররাও রাজনীতি করবে, রাজাকাররাও দেশে বাঁচবে, রাজাকাররাও নিঃশ্বাস নেবে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী আমরাও তো রাজাকারদেরকে রাজাকারই বলতে পারি, তাই না? তো এই পার্থক্যগুলো করছি এই জন্য যে আমরা যদি পলিটিক্যাল রিকনসিলিয়েশন, সোশ্যাল রিকনসিলিয়েশনের কথা যদি বলি, তাহলে প্রথম যে জায়গাটা আসে যে ওই অনুধাবন, এখন যেই ধাঁচে আওয়ামী লীগের ভাই বন্ধুরা কথা বলছে, যে আপনার হলো জুলাইকে মানে সিডিআই সহ বিভিন্ন ধরনের কথা বলছে। অবভিয়াসলি জুলাইয়ের পরবর্তী সময়ে সমন্বয়ক নামে যারা ছিল তারা সারা দেশে অবিচার করেছে, জুলুম করেছে এবং লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে। এবং আপনার এলাকায় যদি একজন সমন্বয়ক থেকে থাকে, তাহলে সেই সমন্বয়ক বিষয়ে মানুষের অভিমত কি জানেন? যে শালা তো মাল কামাইছে, এইভাবেই বলে, শালা তো মাল কামাইছে। প্রত্যেকটা এলাকা, যার এলাকায় যেই সমন্বয়ক সেই একই কথা, শালা তো মাল কামাইছে। এবং এই সমন্বয়ক শব্দটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান চলা অবস্থায় প্রাসঙ্গিক ছিল না, যে কোন এলাকার কে সমন্বয় করতেছে, জনগণই এই আন্দোলনের সমন্বয়কারী ছিল। রাজনীতিতে অশ্লীলতা, অশ্লীল শব্দ স্লোগানের জন্য তো এই সমন্বয়করাই দিচ্ছে ওদের মুখ, না না, ওদের এটা তো হাতেই তো জুলাই গণঅভ্যুত্থানে তো আপনার হলো মানে এটা ছিঁড়ে ফেল, হ্যাঁ, আওয়ামী লীগ সিডিআই অথবা জুলাই সিডিআই, এই শব্দগুলো তো জুলাইয়ের পরে শব্দ, জুলাইয়ের সময়ের শব্দ না, জুলাইয়ের সময়, জুলাইয়ের পরের শব্দ, একটা অসহিষ্ণু সময়ের শব্দ, একটা মব পিরিয়ডের শব্দ। জুলাই কি একটা মব ছিল? না, জুলাই একটা মব ছিল। জুলাই জনগণের প্রোটেস্ট ছিল, জনগণের ডিমান্ড ছিল, জনগণের দাবি ছিল। এবং এইটা বলার একটা পাগলামি যে জুলাই কোনো মানে হলো সুস্থ আন্দোলন না। জুলাই সবচেয়ে সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল, সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল। সেই সুস্থ এবং সুন্দরতম আন্দোলনে অনেকগুলো অঘটন ঘটেছে, এবং সেই সবকিছু মিলে একটা অভ্যুত্থান বা আন্দোলন বা বড় আন্দোলন আমরা এভাবে বলি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেই ফ্রেমিংটা করা হয়, একটু ইন্টারফেয়ার করি, আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে একটু শেষ করি, আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে যে ফ্রেমিংটা যেই ভাষায় করা হয়, এইটা দেখেন আপনি, যা যা জুলুম হয় সেই জুলুমকারীদের বিপক্ষে বলতে হবে। পুরো একটা প্রক্রিয়াকে আপনি যদি ঘায়েল করতে চান, আপনি ঘায়েল করতে পারবেন না, ঘায়েল করা সম্ভব না। সেটা এই জায়গাগুলোতে ভুল করা হয়, এই জায়গাগুলো অনুধাবন। জুলাই গণ অভ্যুত্থান চলা অবস্থায় আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের
সুপ্রিম জায়গার সবাই আমাকে শুনছিল, আমি যতটুকু জানি। তারা ওই অবস্থায় কনফারেন্সে ছিল, আমার স্টেটমেন্ট নিচ্ছিল এইভাবে। তখন আমি একটু সুযোগ পেয়ে একটা পরামর্শ দিয়েছিলাম, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেন, নির্বাচনের ডেট দেন যদি বাঁচতে চান, এটাই বলছিলাম। এরপরে আমার নির্যাতন আরো বেড়ে গিয়েছিল। ওটাই কিন্তু বাস্তবতা, ওইটা কিন্তু তারা রাখেনি। আমাদের আমাদের অনেক কিছুই ভালো করার সুযোগ ছিল, অনেক কিছু সুন্দর করার সুযোগ ছিল, যাই হোক রাখেনি, বা যে অবস্থায় গেছে তার পরিণতি তো আমাদেরকে ভোগ করতে হবে। কোনো মানে পুরো বিষয়টা এইরকম না যে কোনো পাপ কাজ ঘটেনি, কোনো হত্যাকাণ্ড ঘটেনি। যদি কোনো মানে পাপ যদি না ঘটে থাকে, কোনো হত্যাকাণ্ড যদি না ঘটে থাকে জুলাইয়ে, তাহলে এতগুলো মানুষ ভয়ে দেশ ছাড়লো কেন এভাবে? মানে তারা ফিউরিয়াস হয়ে গেল কেন? কারণ জানতো যে এমন কিছু একটা ঘটেছে, এমন একটা অধ্যায় রচিত হয়েছে, যে অধ্যায় রচিত হওয়ার ফলে মানুষ তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবে এবং তাদের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাদের জন্য সিকিউরিটি কনসার্ন তারা এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত না, এই পর্যন্ত একটা বাস্তবতা, সেই বাস্তবতাকে আপনি যদি মনে করেন যে এই ওই স্ট্যান্ডবাজি যে না এগুলো সব জঙ্গি, যে ভাষা বলা হয় যে জুলাই আন্দোলনকারীরা জঙ্গি, যে ভাষাটা প্রয়োগ করা হয়, এই ভাষা প্রয়োগ করে আপনার হলো বেশি দূর মানে হালে পানি পাওয়া যাবে না। এই ভাষাটা এইরকম ভাবে হওয়া উচিত না। ঠিক আছে, একজন আন্দোলনকারী অবশ্যই একজন খুনির সমান না, হত্যার অপরাধী একজন আন্দোলনকারী না। তো এই বিষয়গুলো না অনুধাবনের বিষয়। এই 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 পর্যন্ত জুলাই, আর জুলাইয়ের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, পলিটিক্যালি বিএনপির যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা আওয়ামী লীগের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা জামাতের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, এই চাহিদা কোনোটাই সুস্থ চাহিদা না। চাহিদাগুলোর মধ্যে জামাতের তো একমাত্র চাহিদা যে আওয়ামী লীগ নামে কোন এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আর না আসুক। এখন জামাত কেন চায় যে আওয়ামী লীগ নামের এস্টাবলিশমেন্ট বাংলাদেশে একদমই না আসুক? কেন চাই? এই চাহিদার কারণ কি? এই চাহিদার কারণ একটা প্রতিশোধ। সেই প্রতিশোধটা আমরা কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলাম না, কিন্তু জামাত আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ, এবং সেই প্রতিশোধ পরায়ণটা মুক্তিযুদ্ধের কারণে, স্বাধীনতা যুদ্ধের কারণে। ওই পরাজয়ের গ্লানি তারা বইতে 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 ক্লান্ত এবং ত্যক্ত তিক্ত, তারা হলো বিষধর সাপের মতো করে কামড়াতে চায় সবাইকে। সেই গ্লানি জামাতের গ্লানি, সেটা কি আমাদের গ্লানি? সেটা কি জনগণের গ্লানি? সেটা কি বিএনপির গ্লানি? এই সামগ্রিক একটা পরিস্থিতির কথা বলতেছি। সেই গ্লানি থেকে ওরা চায় যে আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে পারবে না। একটা হলো গ্লানি যে আওয়ামী লীগ যখন আসে তখন রাজাকার এবং মুক্তিযোদ্ধা ফ্রেমিংটা হয় এবং ওরা তখন টিকতে পারে না। এই কারণে ওরা স্থায়ীভাবে চায় আওয়ামী লীগ রাজনীতি না করুক। কিন্তু বাস্তবে বাংলাদেশের এস্টাবলিশমেন্টে সরকারি দল বা বিরোধী দল কোন স্তরে কি যুদ্ধ অপরাধী যারা, দেশদ্রোহী যারা, স্বাধীনতা বিরোধী যারা, মানে দেশের মুক্তির কালে, দেশের পুনর্জন্মের কালে, হ্যাঁ, দেশের জন্মের কালে যারা ওই জন্মকে অস্বীকার করে, হ্যাঁ, এবং সেই জন্মের সময়ে যারা জন্মের সাথে সম্পৃক্ত তাদেরকে হত্যা করে, গণহত্যা চালায়, তারা বাংলাদেশের রাজনীতিতে হয় সরকারি দল অথবা বিরোধী দল, কোনো অবস্থাতেই প্রাসঙ্গিক না। এটাই বাংলাদেশের একটা লজ্জা যে আমার নামে একটা দল বিরোধী দল হয়ে আছে। এটাই লজ্জা। এবং তাদের আকাঙ্ক্ষা যে মুক্তিযুদ্ধের কোনো একটা ইস্টাবলিশমেন্ট এখানে এসে না দাঁড়ালেই তারা মানে আসলে আওয়ামী লীগের সামনে দাঁড়ালেই জামাতের মাথাটা নিচু হয়ে ওঠে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আপনার বিএনপি এবং আওয়ামী লীগকে পছন্দ করে, ওইটুকু পছন্দ করে যে এরা অন্তত মুক্তিযুদ্ধের কিছুটা ধারক বাহক। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ অনুপস্থিত, বাংলাদেশের জনগণ একমাত্র বিএনপিকেই মুক্তিযুদ্ধের জন্য একটা ছায়াতল হিসেবে মনে করে। সাংস্কৃতিক কর্মী, মুক্তমনা মানুষগুলো কিছুটা মনে করে যে বিএনপি হয়তো তাদেরকে নিরাপত্তা দিবে। নিরাপত্তা দিতে পারছে কি পারছে না সেটা পরের বিষয়, বাট তার প্রত্যাশা করে, তারা আকাঙ্ক্ষা করে তাদেরকে ওই ছায়ায় রাখবে, ওই নিরাপত্তায় রাখবে। হ্যাঁ, মানুষের কনফিউশন আছে যে জুলাইয়ের পরে একজন নারী মুক্ত ভাবে চলতে খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, এখনো পারছে কিনা 100% কনফার্ম না, বাট মানুষের প্রত্যাশা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা করে দেন। জনগণের প্রত্যাশা যে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান সাবলীল হোক, বলিষ্ঠ হোক। এই জায়গাগুলোতে যদি বলিষ্ঠ উচ্চারণ করতে পারে তাহলে সম্মান করবে, না হলে সম্মানটা দিবে না। তারেক রহমান, আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে জুলাই আন্দোলন নিঃসন্দেহে আপনার আমার পরিবারের সদস্যরা বের হয়ে গিয়েছিল, মানুষ অনেক কিছুর উপরে ওই যে বের হওয়ার আবেগটার পেছনে ফান্ডিং,
যেটা কারণ মেটিকুলাস ডিজাইন বলে, তো প্রতিষ্ঠিত যে আমেরিকান ফান্ডিং ছিল এবং সেই ডিপ স্টেটের খেলা ছিল, এই জায়গাটাই কি দায়ী যে পরবর্তীতে জুলাই পরবর্তী যে অকর্মগুলো হয়েছে? আর আমি বলতে চাচ্ছি, আমাদের প্রসঙ্গটা ছিল যে 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখন শেখ হাসিনার ফিরে আসার তাৎপর্যটা কি হবে? হ্যাঁ, এই দুটো আমি জিনিস ওইটা বলছি। দেখেন দেখেন আমেরিকার ফান্ডিং কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা নেয়নি। আমার কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ নেতাকর্মীরা কি আমেরিকার ফান্ডিং এ এই আন্দোলনের নাম ছিল? অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তারাও কি আমেরিকার ফান্ডিং নিয়েছিল? আমি কি আমেরিকার ফান্ডিং নিয়েছিলাম? মোশাররফ করিম সহ চিত্র নায়ক নায়িকারা এখানে মিডিয়া কর্মীরা নেমেছে, তারা কি ফান্ডিং নিয়েছিল? সুতরাং জুলাই গণঅভ্যুত্থানে আমেরিকার ফান্ডিংটা মুখ্য বিষয় ছিল না, বরঞ্চ জুলাই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমেরিকার ফান্ডিং এর একটা বিষয় থাকতে পারে, এবং সেইটা ডক্টর ইউনূসকে ক্ষমতা দখল করতে, ক্ষমতা চুরি করতে সহযোগিতা করেছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হওয়ার জন্য শেখ হাসিনার রাগ এবং ক্রোধ সেটাই যথেষ্ট ছিল। তিনি যথেষ্ট রাগী, তিনি যথেষ্ট আপনার হলো অহমিকা সম্পন্ন, যে অহমিকাই সবকিছু পুড়ে গেছে, এবং সেই পুড়ে জনগণ পুড়ে যায়নি, জনগণ পুড়ে যায়নি, আওয়ামী লীগ নামের দলটা পুড়ে গেছে, উনি নিজে পুড়ে গেছেন। এখন তার ফিরে আসার তাৎপর্যটা কি হতে পারে? ফিরে আসার তাৎপর্য বিষয়ে বলি, আমি একটু বলি যে আমার যেটা মতামত, যে উনি যদি মানে ওই সময় অনেকগুলো প্রেশার ক্রিয়েটিং গ্রুপ আছে, যেমন ঠিক যাওয়ার আগ মুহূর্তে তিনি কয়েকটা জায়গায় যোগাযোগ করতে পারেন, সম্ভাবনা আছে। সেটা হলো আমেরিকার কাছে যে আমাকে সেভ করেন, বা আমি এখন কি করতে পারি, ইন্ডিয়ার কাছে, রাশিয়ার কাছে, চায়নার কাছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যোগাযোগ করেছিলেন হয়তোবা। ওই সময়টাতে কেউ তাকে সাপোর্ট করেনি, অথবা তাকে টিকে থাকার জন্য মানসিক শক্তি দেয়নি, পাশাপাশি সেনাবাহিনীও দেয়নি। এই সবকিছু মিলে একটা পরিস্থিতিতে তিনি এখান থেকে চলে গেছেন। বাট কোন দিক থেকে তিনি যদি সাপোর্ট পাইতেন, তাহলে আমার মনে হয় না যে তিনি এখান থেকে চলে যেতেন। ওনাকে সেই সময় ইন্ডিয়াও সাপোর্ট করেছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এবং আপনার হলো এই হলো একটা যাওয়ার পরিস্থিতি। আর আসার পরিস্থিতি হলো যে উনি যদি ভয়ঙ্কর সাহসী হন, তাহলে বাংলাদেশে আসবেন এবং তার নেতা কর্মীদের সহ যে গ্রেপ্তার হবেন, যে কথাটি বলেছে, আপনার হলো এটা এটা অবিশ্বাস্য লাগে না আমার কাছে, অবিশ্বাস্য লাগে না, আমি আবারও বলছি। এবং ওই যে প্রেক্ষাপট যে 1974 সালের পরে, 75 সালের পরে উনি বাংলাদেশে আর আসলেন না, দীর্ঘদিন ভারতে ছিলেন বা দেশান্তরিত ছিলেন ওই সময়টাতে। তবে আপনার হলো ওনার যে বয়স, অথবা অন্তত এইরকম যে উনি যদি দেশের বাইরে মারা যায়, তাহলে ওনার লাশ বাংলাদেশে আসবে না। সেই জায়গা থেকে ওনার একটা আকাঙ্ক্ষা হতে পারে যে উনি মৃত্যুর আগে শেষ বয়সে বাংলাদেশে মরতে চান। সেটা কি অবস্থায় মরেন তিনিও দেখায় দিতে চান। এরকম যদি ওনার মনোবাসনা তৈরি হয়, তাহলে সেটা আবার একটা ভয়ঙ্কর বিষয়। সেক্ষেত্রে তিনি চলে আসতে পারেন, ঠিক আছে? এই ধরনের মনোবাসনা ছাড়া, যে মরলে বাংলাদেশে গিয়েই মরবো, এই ধরনের মনোবাসনায় কেবলমাত্র ওনাকে দেশে আনতে পারে। এছাড়া অন্য কোনো যোগ বিয়োগে আপনার হলো আমি দেশে আসার সম্ভাবনা ওইভাবে দেখি না। মানে একজন রাজ পরিবারের সদস্য বা একজন রাজা নিজে, আপনার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তার বিরুদ্ধে অলরেডি বিভিন্ন রায় হয়ে আছে, এসে জেলখানায় ঢুকে যাবেন, সেখান থেকে আরো গুরুত্বপূর্ণ কোনো শাস্তি হবে। তবে এখানে প্রেক্ষাপট অনেকগুলোই ভিন্ন রকম হতে পারে। আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে বা দল বললে এখানে যদি আটক হয়ে যায়, আপনার লেস অর আনলেস জামাত ক্ষমতায় যদি থাকে, তাহলে হয়তো বা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, বিপরীতে তারাও মানে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার যারা, তাদেরকে মারতে চায়, ওই একটা ক্রোধ থেকে তাদেরকে ঝুলাই দিতে পারে, তাদেরকে আনরেস্ট সিচুয়েশনে ফেলে গণহারে সবাইকে মেরে ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু আপনার হলো অন্য কোনো ইস্টাবলিশমেন্ট, সেটা ডক্টর ইউনূস থাকা অবস্থায় অথবা তারেক রহমান থাকা অবস্থায়, যে কেউ থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার ফাঁসি হবে বলে আমি মনে করি না, বা আরো ভয়ঙ্কর কোনো শাস্তি হবে বলেও আমি মনে করি না। যেটা সাধারণত রাজবন্দীরা
যতক্ষণ ক্ষমতার বাইরে থাকে ততক্ষণ জেলে থাকে, ওই রকম একটা সিচুয়েশন হইতে পারে। এটা আমার একটা পারসেপশন। ঠিক আছে। তখন আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আপনারা দেখেছেন যে এনসিপি পদযাত্রা শুরু করেছে। পদযাত্রা তারা এবার গোপালগঞ্জ বাদ দিয়েছে, পরে আরো 2-3টা জেলা বাদ দিয়েছে। গোপালগঞ্জে প্রথম দিনেই তারা, এটা মোটামুটি বোঝা গেছে যে ভয় পেয়ে তারা গোপালগঞ্জ যাচ্ছে না এবার। আর কিংস পার্টি হিসাবে সবাই চেনে এনসিপি কে। এবং তার পদযাত্রার প্রথম দিনের অনুষ্ঠানে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওভারঅল এনসিপির এই যে কিংস পার্টি, কিং থাকা অবস্থায় পদযাত্রা আর কিং বিহীন সময় পদযাত্রা, কি পার্থক্য দেখছেন? আমি বলি, এনসিপি কি জঙ্গি সমর্থিত কোনো সংগঠন? জিজ্ঞাসা করছি এই জন্য যে প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুরের সঙ্গে কিন্তু তাদের লোকদের একটা সম্পৃক্ততা ছিল। এটা হলো একটা বিষয় যে এরকম একটা ঘটনা তারা সম্পৃক্ত, যদি তারাই নিজেরাই উপযাচক হয়ে সেখানে দৌড়ে গেছিল, যে তারা মনে হয় ডেইলি স্টারের লোকদেরকে উদ্ধার করতেছে, এরকম একটা নাটক ছিল। তো এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে তাদের মধ্যে একজন জঙ্গি সম্পৃক্ততা পাওয়ার কারণে তারা বহিষ্কার করেছে। এই জন্যই জিজ্ঞাসা করছি যে এনসিপি কি জঙ্গি সমর্থিত কোনো সংগঠন? জিজ্ঞাসা করছি আর কি, আমি ডিক্লারেশন দিচ্ছি না। এবং তাদের প্রোগ্রামে বোমা হামলার ঘটনা বলছে, তারা তৎক্ষণাৎ যে প্রতিক্রিয়া জানাইছিল, তারা কিন্তু পরবর্তীতে আর এই প্রতিক্রিয়া আগায় নেয়নি। তো আগায় না নেওয়াটা একটা অন্যরকম বার্তা দেয় যে নিজেরাই ঘটানো, অথবা এমন কোন তথ্য প্রাপ্তি এইরকম ইঙ্গিত দেয় যে তদন্ত হলে তাদের দলের লোকেরাই পারস্পরিক দ্বন্দ্ব থেকে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি, এক পক্ষ আর এক পক্ষকে ভয় সৃষ্টি করার জন্য, প্রোগ্রাম ভণ্ডুল করার জন্য বোমা ফাটিয়েছে। কিন্তু সরকারকে এই বিষয়ে খুবই সুষ্ঠু তদন্ত করা উচিত সরকারের স্বার্থে। কারণ এই ধরনের ছোটখাটো কোনো বিপদ সরকার পতনের কারণ হতে পারে। এই ছেলেগুলো সুযোগ পেয়ে, ক্ষমতা পেয়ে লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে। এই সব কিছুকে ছাপিয়ে যদি সত্যিকার অর্থেই বোমা হামলা ওখানে সরকারের পক্ষে কেউ করতো অথবা আওয়ামী লীগের পক্ষে করতো, সরকার পক্ষে যদি রাগ খুব থেকে করতো বা আওয়ামী লীগের পক্ষে থেকে করতো, তাহলে ওইটা ওই সার্জিসের মাথার উপর অথবা নাহিদের মাথার উপর গিয়েই পড়তো, মিস্টেক হওয়ার কথা না। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। তারা যে রক্ত মাখা জুতো দেখাইছে, সেই রক্ত মাখা জুতো দেখালেও কার পাড়া উড়ে গেছে এরকম উড়ে যাওয়া একটা পা কিন্তু তারা দেখাতে পারে নাই। পারছে নাকি? আপনি কি পাইছেন নাকি? মানে যেই রক্ত মাখা জুতা, মানে জুতা রক্ত মাখা মানে কি? কোনো একটা পা উড়ে গেছে, কোনো একটা পা রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, তাই না? মিডিয়ায় কিন্তু এরকম জখম হওয়া কোনো পাকে দেখা যায়নি। তাহলে এইটা জুতা মাখা, মানে এটা কি আলতা রং ছিল নাকি রক্ত ছিল আমরা জানি না। ওই জুতা কি তারা প্রশাসনের কাছে জমা দিছে নাকি সাথে করে এনসিবির অফিসে নিয়ে গেছে? হ্যাঁ, সেই জুতাটা এখন কই? এই জুতাটা কিন্তু তদন্তের জন্য জরুরি কিন্তু, তাই না? এটার গায়ে রক্ত নাকি আলতা, এই প্রশ্নগুলো, এগুলো সামগ্রিক ভাবে একটা সিচুয়েশনের কারণে এনসিপি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। তাছাড়া আলোচনার মতো এটা কিছু না। এদের সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়েছে। জামাতের লোক বল দিয়ে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের মধ্যে একজন বলল যে ওই বোমা হামলার ঘটনায় নাকি আহত আমার একটু হালকা পাতলা এনে শুয়ে আছে। সে বলতেছে যে সে জামাত করে বাট এনসিপি কে সে সমর্থন করে, সে কারণে এনসিপির প্রোগ্রামে গেছে। তো এগুলো তার মানে পুরো এই প্রোগ্রাম গুলো জামাতের কিছু লোকজনকে নিয়ে তারা এটা করছে। এই হলো সামগ্রিক ভাবে। আমি আপনাকে আজকে ছোট একটা কথা বলি, এই কথাটা আপনি মিলাই নেবেন, এই পারসেপশনটা। একটা পারসেপশন, আপকামিং বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে যদি আওয়ামী লীগের উপরে প্রচুর দমন পীড়ন চলে এবং আওয়ামী লীগ সেটাকে মোকাবেলা করে। আওয়ামী লীগ যদি দমন পীড়ন মোকাবেলা করে এবং বিএনপি তার উপর যদি দমন করে, অর্থাৎ যেখানেই প্রোগ্রাম হবে সেখানে যদি বিএনপি দাবড়ায় এবং আওয়ামী লীগকে প্রচুর ধরপাকড় করে এবং আওয়ামী লীগ যদি দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে সরকারে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং জামাত এবং এনসিপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু শর্ত ওইটাই যে বিএনপি কে ধরপাকড় করতে হবে, আওয়ামী লীগের উপর জুলুম পীড়ন করতে হবে এবং আওয়ামী লীগকেও শক্তভাবে মাঠে মোকাবেলা করতে হবে। এইটাই আওয়ামী লীগের একমাত্র উপায়।
কারণ কেউ যদি নিপীড়িত হয়, কেউ যদি মজলুম হয় এবং মানুষ যদি দেখতে থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে মজলুমকে ভালোবাসতে থাকে। অবশ্যই মানুষ সুবিধাভোগী জামাতকে ভালোবাসবে না, যারা দীর্ঘদিন ইউনূসের ছায়াতলে অনেক সুযোগ সুবিধা লুটপাট করেছে, দেশের বিভিন্ন জায়গায় ডিসি গুলোকে নিয়োগ দিয়েছে। এখন ডিসি কে সরালেই জামাত কান্নাকাটি করে, ডিসি কে সরালে কান্নাকাটি করে, তাহলে কি পরিমাণ তারা এনজয় করছে চিন্তা করতে পারে। তো এগুলো মানুষ তো সুবিধাভোগীদেরকে মানুষ ভালোবাসে না। এনসিপি যখন সুবিধা গ্রহণ করছে, সমন্বয়করা যখন লুটপাট করছে, সেই বড়লোক সমন্বয়কদেরকে কি মানুষ ভালোবাসছে? মানুষ ভালোবাসছে সেই গরিব সমন্বয়কদেরকে। লালে লাল হওয়া লাল মিয়া আসিফ, লাল মিয়া হাসিফ। সে নেই। তিনি নিজে বলেছেন আমি এতগুলো দেশ চালিয়েছি, এই এত বছর দেশ চালিয়েছি, এত দেশের সঙ্গে আমি আমার সুসম্পর্ক রেখে চলেছি। তো সে এখানে চলে এসছেন, তারপরে মোদিজির এরকম বিশ্ব ভ্রমণ এবং আমেরিকা নরম হয়ে যাওয়া অবস্থা। আমেরিকা চাইলে কিন্তু একেবারে মানে পায়ে পড়ে যাবে এরকম অবস্থা। একমাত্র সফট কর্নার হচ্ছে গিয়ে বাংলাদেশ। এখন যখন সারা বিশ্ব শেখ হাসিনার পক্ষে এবং ভারত যখন শেখ হাসিনার পক্ষে, তার ফিরে যাওয়ার পক্ষে, একটা কথা আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে একটা আলোচনা হয়েছে, এখানে তো সর্বদলীয় মিটিং ডাকার দরকার নেই, তার থাকার ব্যাপারে সর্বদলীয় মিটিং ডাকার ব্যাপার ছিল। তার দেশ, তিনি ফিরে যেতে চান, ফলে আমাদের সর্বদল মিটিং করার তো কোনো দরকার নেই। এই যে রয়টার্স যে রিপোর্টটা বার করলো, রয়টার্স কিন্তু আমাদের প্রতিনিধিকেও ফোন করেছিলেন, বিদেশ দপ্তরের প্রতিনিধিকে। তারা বলেছে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না, কোনো দপ্তর থেকেই কোনোভাবেই প্রতিক্রিয়া জানানো হবে না। ফলে রয়টার্স বুঝে গিয়েছে যে এখানে ধরে লাভ নেই। এবার তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধরলেন। রয়টার্সের 7 দিনের প্রচেষ্টা এই কপিটা নিয়ে, যে 7 দিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফিরলে পরে তাদের কি বক্তব্য, কিন্তু কেউ কোনো কথা বলেননি। কথা বলেননি একটাই কারণে, কারণ ভয় ত্রাস গ্রাস করছে আস্তে আস্তে। আর এই যে ডিসেম্বর বলছেন না উনি, ডিসেম্বরটা উনি মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে দেখবেন এই ডিসেম্বর করে সবাই যখন প্রস্তুত হবে, তার মধ্যে ঝপ করে একদিন ঢুকে পড়বেন। মিলিয়ে নেবেন আমার কথা। তো তখন এই বাহাদুররা যাবে কোথায়? আপনারা যদি ইউটিউব সার্চ করেন যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং, একবার সার্চ করে দেখুন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং বলে লিখুন। লিখলে যে গানটা আপনারা পাবেন, সেই গানটাতে পরিস্থিতি পুরো ব্যাখ্যা হয়ে গিয়েছে, যে কেন আমি এটা বললাম। এটা আপনারা খুঁজে বার করুন, না পারলে আমায় লিখবেন, তখন আমি আপনাদের বলে দেবো যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা আমি কেন বললাম। তো এখন শেখ হাসিনা তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন, বিদেশের সমস্ত শক্তিগুলোর সঙ্গে তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে, এবং উনি আমার অনুরোধ মেনে একবার আমাকে টেলিফোন করতে বলেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমি আর সময় পাইনি যে তার টেলিফোনটা আমি করব, মানে তাকে টেলিফোন করে তার ফোনটা আমি রেকর্ড করব। কারণ আমি যখন করি তার টেলিফোন তখন ব্যস্ত থাকে, তারপর আমিও ভুলে যাই, সেটা করতে গিয়ে আর হয়নি।
তো এই বেগানি শাদি মে আবদাল্লাহ দিওয়ানারা যে এতক্ষণ নেচে বেড়ালো, ফলটা কি হলো? ফলটা হলো অশ্বডিম্ব। এখন আমি অনেকদিন আগে আবার একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এখন ফাটা বাঁশে আটকে গিয়েছে বিএনপি সরকার এবং তারেক রহমান, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। আরে সংসদে দাঁড়িয়ে যখন বলছে কাফন দাফন হয়ে গিয়েছে, তাহলে বলতেই পারে আমরা দেশে ফেরাবো না, বলতে তো পারে আমরা দেশে ফেরাবো না। আসলে তারা জানে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন না সেনাবাহিনী কাজ করতে পারবে, না পুলিশ, না এই চ্যাংড়াগুলোর দল। ও তো ক্রমশ মার খেয়ে খেয়ে এখন তো ভীতু হয়ে গেছে। সাধারণ মানুষ তারা যা পাগলের মতো ছুটবেন এয়ারপোর্টের দিকে, বা যদি খবর পান কোনো স্থলপথের দিক দিয়ে ঢুকছেন, তারপরে সেখানে দেখবেন